স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা বোন, আমার একটা বোনকে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? একটা অনুরোধ করি আপনাকে, আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন, দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। দেখুন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে। তাও নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে, দেশ নাকি সভ্য হয়ে গেছে, দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্র শিবির, ছাত্র দলকে মাঠে ছেড়ে দিয়েছে লুটেপুটে খাওয়ার জন্য, আর লাখ লাখ মামলা দায়ের করে অবৈধভাবে আটক করে মাসের পর মাস ধরে কারাগারে ফেলে রাখা হয়েছে। কারাগারগুলো উপচে পড়ছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে। দেশের সুশীল তকমাধারী বিবেকগুলো ঢাকায় বসে জুলাই সন্ত্রাসের সফলতার জন্য পাওয়া ডলার গুনছে। কারাগারে মারা যাচ্ছে মানুষ, কারাগারের বাইরে পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ, পিতামাতার লাশ, স্ত্রীর লাশ। সাদ্দাম একা নয়, এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে হাজারো সাদ্দামের মতো হিরোরা আছেন। আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আর আমার মনের ভেতর আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে, যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, যাকে জামিন দেওয়া হচ্ছে না, আদালত বসছে না, হাইকোর্টে দীর্ঘ লাইন, আর সেখানেও জামিন পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। আমার ভাইয়ের মতো অসংখ্য ভাই এখন কারাগারে অবৈধভাবে আটক হয়ে আছেন, তার প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই। তবুও ইউনূসের এই বাংলাদেশে নাকি আবার সভ্যতার বাম্পার ফলন হয়েছে। আসুন আজকে ইউনূসের এই সভ্য বাংলাদেশে সাদ্দামদের মতো হিরোদের নিয়ে কথা বলি, আর ইউনূসের অর্জিত জিরোগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মোড়কে যে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার নগ্ন রূপ আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তা ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিথ্যা মামলা, গণগ্রেফতার, বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ধুঁকছে, যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটে ফোঁটা অবশিষ্ট নেই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত 11 মাস ধরে কারাবন্দী। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান, তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো, কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। 9 মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল 22 বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে
যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে হয়তো। এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট, যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে, কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই। বাগেরহাটের জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে, আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি। এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুরতা। তারা সাদ্দামকে প্যারোলে মুক্তি দিতে চায়নি, কারণ তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি দিলে যে জানাজায় তিনি অংশ নেবেন, সেই জানাজায় জনস্রোত নামবে, তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে। আজ যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল, তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় বুলিয়া উড়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে, বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি তার শাসন আমলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ, আর তার হাতে হাত করা। এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন? সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা পড়া অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আর্তনাদ করছিলেন, তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা। কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই। তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মত্ত। সাদ্দামের 9 মাসের শিশুটি, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে কেন এই জিঘাংসার শিকার হলো বলুন তো? তার অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে একজন ছাত্রলীগ নেতার সন্তান। এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথাকথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না? নাকি আসমান আজ বিদীর্ণ হয় না? নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তার আমলে। তিনি বলছেন মোট মামলার 56% মিথ্যা। অথচ এই স্বীকারোক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে। এটি স্পষ্ট যে বিচার বিভাগ আজ স্বাধীন নয়, বরং তা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামায়াত শিবির এবং তাদের দোসররা আজ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে। তা তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও বিষিয়ে তুলেছে। সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না। স্বামী কারাগারে, অভাব অনটন আর অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তথাকথিত সুশীল সমাজ, যারা বাক স্বাধীনতার জন্য দিনরাত চিৎকার করেন, কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান, শাহবাগে জড়ো হন, তারা আজ কোথায়? সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন। সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী, যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন। এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ? হবেও বা, কারণ এই দেশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভেঙে জুলাই জাদুঘর উদ্বোধন হয় একই দিনে। আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।
তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ। তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই নীরবতার বিচার একদিন হবে। সাদ্দামের চোখের জল বৃথা যাবে না। এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি, প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো। তারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি। সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন, কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি। জেল গেটে সন্তানের লাশ দেখেও তিনি ভেঙে পড়েননি এবং তার এই শোকাজ শক্তিতে পরিণত হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা যারা ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের অর্জনটা আসলে শূন্য। তারা দেশকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং সমাজকে বিভক্ত করেছেন। তাদের হাতে রক্তের দাগ। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে। তারা যতই পেরোলে মুক্তি আটকাক, যতই মিথ্যা মামলা দিক, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সাদ্দামের চিঠির শেষ লাইনটি, ছেলেকে কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে। এই হাহাকার একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবেই হবে। আমাদের মনে রাখতে হবে, ইউনূস একদিন পালিয়ে যাবেন, কিন্তু তার দোসররা এই দেশে থাকবে। যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে। 4.5 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 1.5 লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই প্রতিটি অন্যায়ের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না, যায় না। এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবেই। অবৈধ দখলদার, রাজাকার, মিলিটারি, এনজিও সরকারের পতন অনিবার্য। সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে, আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, আর ইউনূসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য। কারণ সাদ্দামরাই দেশের হিরো, আর ইউনূসের আছে শুধুই জিরো। সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না। এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে। যে সন্তানের জন্মের আগে থেকেই তিনি কারাগারে, সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায়। সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন। আর ইউনূসের যে জিরোর কথা বললাম, সেই 3টি জিরো কি? জিরো মানবিকতা, জিরো ন্যায় বিচার, জিরো সভ্যতা। এই সরকারের পতন অনিবার্য, কারণ যে শাসন মানবিকতাকে পদদলিত করে, ইতিহাস তাকে ক্ষমা করে না। সাদ্দামের আত্মত্যাগ বৃথা যাবে না, তার স্ত্রী সন্তানের মৃত্যুর হিসেব নেওয়া হবে। যারা আজ নীরব, কালকে তাদেরও জবাবদিহি করতে হবে। ভালো থাকুন আপনারা সবাই।